আচ্ছা, তাহলে আমরা আজকে হচ্ছে মোটামুটি লাস্ট যে কয়টা ক্লাস করছিলাম সেই কয়টা ক্লাসের উপরে যে কয়টা হচ্ছে আমরা যে সলভেন্ট ক্লাস নিতে চাইছিলাম, যে কয়টা কোশ্চেন আমি দিছি, এই কয়টা কোশ্চেন যে কয়টা ভিডিওতে বা যে কয়টা ক্লাসে হয় শেষ করে দেন আমরা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট শুরু করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন আমাদের একটা সার্কিট দেওয়া আছে, দিয়ে আমাদের কোশ্চেনে বলতেছে ক্যালকুলেট অ্যামিটার রিডিং আই নট ইন দা সার্কিট। তো যদি প্রশ্নে অ্যামিটারের কোনো ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে বাই ডিফল্ট ধরে নেবেন যে ওই অ্যামিটারটা হচ্ছে আমাদের আইডিয়াল অ্যামিটার। কারণ সেটা অ্যামিটারও হতে পারে, ভোল্ট মিটারও হতে পারে। এখানে হয়তো অ্যামিটার দিয়ে কোশ্চেন চাইছে, অন্য ম্যাথে ভোল্ট মিটার থাকতে পারে। তাহলে আইডিয়ালের ক্ষেত্রে কি শিখছিলাম? ভোল্ট মিটার ওপেন বিহেভ করবে বা ওপেন হিসাবে আমরা দেখাবো, আর অ্যামিটারকে হচ্ছে শর্ট আকারে দেখাবো। তার মানে এই সার্কিটটা যদি আমরা নতুন করে আঁকাই আমাদের মতো করে, তাহলে কিরকম আসে দেখেন। এটাকে আমরা চাইলে কয়েক নিয়মে সলভ করতে পারি। একটা হচ্ছে আমরা থেভেনিন করতে পারি, অথবা মেশ করতে পারি, অথবা নোডাল করতে পারি। আরো অন্যান্য নিয়মে করা যেতে পারে, বাট আমি যে কয়েকটা বললাম এগুলা হচ্ছে কমন টাইপের জিনিস, সহজ টাইপের কনসেপ্ট। এগুলাতে মোটামুটি সহজে আমরা সলভ করতে পারবো। বাকি নিয়মগুলোতে আসলে টুকটাক ঝামেলা আছে, দরকার নেই। তাহলে আমি এখানে হচ্ছে নোডাল অ্যাপ্লাই করতে চাচ্ছি। আপনারা চাইলে এই ম্যাথটা মেশ দিয়ে করতে পারেন, থেভেনিন দিয়ে করতে পারেন। এক্ষেত্রে আপনাদের সব রকম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নোডাল যদি অ্যাপ্লাই করতে চাই আমাকে একটা রেফারেন্স নোড ডিফাইন করতে হবে, তারপর ক্যালকুলেশন করতে হবে। তো ধরলাম যে এইটাকে আমরা রেফারেন্স নোড হিসাবে ইউজ করতেছি, যেটাকে গ্রাউন্ড বলতেছি। তাহলে দেখেন এবার আননোন নোড কয়টা আছে। এখানে একটা, বললাম এটা V1। এইটা আর এইটা দেখেন সেম নোড, কারণ এরা মাঝখানে শর্ট করা। তাহলে এই যদি V2 হয়, এটাও কি V2ই হবে। এই দুইটাকে মনে মনে আমরা সুপার নোডের মতো করে কল্পনা করতে পারি। অর্থাৎ এই দুইটা নোডে আমরা একই সাথে হচ্ছে নোডাল অ্যাপ্লাই করে দেব। দিলেই কিন্তু ইজিলি আমাদের সলভ হয়ে যাবে। আমরা যদি V2 বের করে ফেলি একবার, তখন কিন্তু আমরা এইখানে আবার নোডাল অ্যাপ্লাই করে দিলে আই নটটা ইজিলি বের হয়ে যাবে। মানে এক কথায় দেখেন, এখানে যদি আমরা ফার্স্ট নোডালটা অ্যাপ্লাই করি কত আসে? V2। আচ্ছা, ফার্স্ট আমরা একটা কাজ করি, এইখানে একটা নোডাল অ্যাপ্লাই করে দিই। যে কোনো একটা জায়গায় করলে চলতেছে। V1 - 18 ডিভাইডেড বাই 4/3 প্লাস V1, V1 বাই -V2 ডিভাইডেড বাই 3 প্লাস V1 - V2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 0। অর্থাৎ এই নোডে আমরা ফার্স্ট নোডাল অ্যাপ্লাই করে দিলাম। এখানে V1 আর V2 কিন্তু ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে V1 যদি কমনলি কত আসে? 3/4 প্লাস 3 ইনভার্স 4 ইনভার্স, আর V2 যদি কমনলি হচ্ছে -3 ইনভার্স -4 ইনভার্স, সমানের এই পাশে কত থাকতেছে? এটা তো প্লাস হয়ে যাবে 18/4/3। এটাকে যদি আমরা এই পাশে লিখি তাহলে কত হবে? 3 × 18/4। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর একটা কি বললাম? এই দুইটা নোটকে আমরা মনে মনে সুপার নোট কল্পনা করে জাস্ট ইকুয়েশন বসাবো। তাহলে সেটা যদি বসাই তাহলে কত আসে? V2 -V1 ডিভাইডেড বাই 3 প্লাস V2 -V1 ডিভাইডেড বাই 4 প্লাস V2 ডিভাইডেড বাই 8 প্লাস V2 ডিভাইডেড বাই 6 ইকুয়াল 0। V1 কমন নিলে থাকে -3 ইনভার্স -4 ইনভার্স, আর V2 যদি কমন নেই 3 ইনভার্স 4 ইনভার্স 8 ইনভার্স 6 ইনভার্স। এখানে তো কোনো সংখ্যা নাই, এটা হচ্ছে আমাদের
তাহলে এটা সলভ করলে কিন্তু আমরা এখান থেকে V1 আর V2 পেয়ে যাব। আচ্ছা, আপনাদের 5 নম্বরে প্রথমটায় তাহলে কত আসতেছে? 3/4 প্লাস 3 ইনভার্স প্লাস 4 ইনভার্স, দেন এটা হচ্ছে -3 ইনভার্স -4 ইনভার্স, আর এটা হচ্ছে আপনার 3 × 18 ডিভাইডেড বাই 4 করলে যা আসে তাই। আর এই পাশে হচ্ছে -3 ইনভার্স -4 ইনভার্স, 3 ইনভার্স যোগ 4 ইনভার্স যোগ 8 ইনভার্স যোগ 6 ইনভার্স, আর এটা তো 0। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের V1, 14.294। আচ্ছা, নিচে তো লিখস। আর V2 আসতেছে হচ্ছে 9.5, আচ্ছা 9.53 দিয়ে দিলাম। এখন দেখেন আই নোট কই আছে, এইখানে। তো আমরা এই নোডে কিন্তু একটা নোডাল অ্যাপ্লাই করে দিলে আমাদের কিন্তু চলে আসতেছে। কত হবে দেখেন, V2 -V1 ডিভাইডেড বাই 3 প্লাস V2 ডিভাইডেড বাই 8 প্লাস I0 = 0। তাহলে এইখানে কিন্তু আমরা ইজিলি I0টা বের করে ফেলতে পারি। ওকে। আচ্ছা, I0কে যদি আমরা এই পাশে রেখে এইগুলাকে সমানের ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হয়? V1 - V2/3 -V2/8। তাহলে V1 কত? এই যে 14.294 -9.53 ডিভাইডেড বাই 3 -V2/4, V2/8। V2 হচ্ছে 9.53 ডিভাইডেড বাই 8, এটা আসতেছে 0.396 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে আপনারা কি করবেন, মেশ আর থেভেনিন এই দুইটা দিয়ে সলভ করার ট্রাই করবেন। অবশ্যই অ্যান্সার আমাদের 0.396 হয়তো, মানে এর আশপাশে কিছু একটা আসবে, 0.4 অথবা 399 সামথিং, এরকম কিছু একটা আসতে পারে। কারণ যেহেতু এখানে আমরা দশমিকের পরে সব ডিজিট নিচ্ছি না, তো সেই ক্ষেত্রে হয়তো একটু কম বেশি আসতে পারে। যা আসে ওইটা দেখালে, মানে এর আশপাশে আসলেই হবে। সেকেন্ডটা দেখেন, এটা বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ V0 ইন দ্য সার্কিট। তো এখানে V0 বের করাটা খুবই ইজি। আমরা একটু এক্সট্রা পার্ট করব এখান থেকে। সেটা হচ্ছে V0 এর কথা যদি বলি, এখানে আমাদের এক্সট্রা ক্যালকুলেশন করার আসলে কিছু নাই। খেয়াল করে দেখেন, এখানে আমাদের একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, 3 মিলি অ্যাম্পিয়ার এইদিকে চলতেছে। তার মানে এই যে লাইন, এই পুরো লাইনে কিন্তু আমাদের 3 মিলি অ্যাম্পিয়ার চলতেছে, কারণ এটা পুরো সিরিজ। এখানে কিন্তু আর কোনো অন্য অন্য পাথ নাই যেটা এই 3 মিলি অ্যাম্পিয়ার ডিভাইড হবে। ফলে এই যে 1 কিলো ওহম, এর ভেতরে কিন্তু কারেন্ট এরকম আসতেছে, এবং এইটাই হচ্ছে সেই 3 মিলি অ্যাম্পিয়ার। এবং কারেন্ট দেখেন, প্লাসে এন্টার করতেছে, মাইনাসে লিভ করতেছে, লোডের জন্য যেটা নর্মাল। তো লোডের জন্য যদি নর্মাল হয়,
তাহলে ভি নট সমান যেই পরিমাণ কারেন্ট ঢুকতেছে ইনটু ওই লোডের রেজিস্ট্যান্স করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। এবার ধরেন আমরা এক্সট্রা একটু করি, যদি আমাদের এই ম্যাথটাই এই নোডের ভোল্টেজ টোল্টেজ গুলো বের করতে পারে। ধরলাম এইটার নাম হচ্ছে ভি 1, এইটার নাম হচ্ছে ভি 2। খেয়াল করে দেখেন, এই ভি 2 যেটা, এইটাই কিন্তু আমাদের আচ্ছা, এখানে আমাদের কাহিনী হচ্ছে যে আসলে রেফারেন্স নোড কোনটা যদি বের করতে বলে আর কি, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও রেফারেন্স নোড দেওয়া থাকবে। ধরলাম যে এইটাই হচ্ছে সেই রেফারেন্স নোড। এটা রেফারেন্স নোড দিয়ে আমাদের ভি 1 অথবা ভি 2 অথবা দুইটাই বের করতে বলতেছে। কিভাবে করব আমরা, খেয়াল করা। আচ্ছা, ভি 2 যেটা আমরা সার্কিট থেকে দেখতে পাচ্ছি, ভি 2টাই কিন্তু আমাদের ভি 0। যেহেতু এটা যদি গ্রাউন্ড হয়, ভি 2 হচ্ছে এই গ্রাউন্ডের রেসপেক্টে এই নোডের ভোল্টেজ, আর ভি 0 তো দেখতে পাচ্ছি যে এই নোড আর এই নোডের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি 0। মানে ভি 0ও যা কথা, ভি 2ও তাই কথা, যদি গ্রাউন্ডটা এখানে থাকে তো। তাহলে ভি 2 সমান ভি 0 সমান 3 ভোল্টেজ। এখন আমরা এই নোডে একটা নোডাল অ্যাপ্লাই করে দিলে ভি 1 এর মানও পেয়ে যাবে। তাহলে এই নোডে যদি নোডাল অ্যাপ্লাই করি, তাহলে দেখেন 3 মিলি অ্যাম্পিয়ার ওর দিকে আসতেছে, প্লাস ভি 1 মাইনাস ভি 2 কত, এই যে 3 আমরা দেখেই ফেলছি, তো মান বসায় দিই। ভি 1 -3 / 4 প্লাস, এবারে যে এই ব্রাঞ্চটা হিসাব করব। খেয়াল করেন, কোনো ব্রাঞ্চে যখন আমরা ভোল্টেজ ডিফারেন্স দেব, তখন একদম গ্রাউন্ড পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখান থেকে যদি ভোল্টেজ গ্রাউন্ড পর্যন্ত ক্যালকুলেশন করি, তাহলে কি হবে দেখেন, ভি 1, আর আমরা খুব ভালো করে জানি যে আমরা যখন ডিফারেন্স হিসাব করব, তখন এই যে এমনিতেই কিন্তু একটা মাইনাস থাকে, আর এই যে চিহ্ন, সেই মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। মানে একটু বলি, ধরেন আমাদের এখানে এরকম আছে, আমরা এখানে যখন কারেন্ট দেব তখন দেব ভি 1 -10/10। তো ভি 1 মাইনাস এই চিহ্নটাকে আমরা ধরতেছি, যেহেতু এটা গ্রাউন্ড করা, ফলে আমরা 10 কে নিচ্ছি। কিন্তু এটা যদি হতো মাইনাস আর এটা যদি হতো প্লাস, তখন আমরা লিখতাম ভি 1 -10 অথবা ভি 1 + 10। মানে এক কথায় যে এই চিহ্ন যেটা পাবো, তার উল্টাটা আমরা নিব। তাহলে এইখানে যখন আমরা ভি 1 কে মনে মনে হায়ার পটেনশিয়াল ধরে নিচ্ছি, ফলে এই দিকে যখন হিসাব করব, তখন আমাকে এইভাবে নিতে হবে, ভি 1 +3 ভি 0 -ভি 2। এটা যেহেতু জিরো, করার দরকার নাই আমাদের, যেহেতু আমরা এই যে ভি 2 গ্রাউন্ডের রেসপেক্টেই লিখছি, ফলে এই গ্রাউন্ড পর্যন্ত আর যাওয়ার দরকার নাই, যেহেতু অলরেডি আমরা ভি 2 কে গ্রাউন্ডের রেসপেক্টেই বানাই নিছি। ফলে আমাকে দেখাইতে হবে ভি 1 +3 ভি 0 -ভি 2, আর এই ব্রাঞ্চের মাঝখানে রেজিস্ট্যান্স আছে একটা, সেটা হচ্ছে 2 = 0। এবার দেখেন, এই যে এর মানও আমরা জানি, এর মানও জানি, সবই তো এই যে 3 ভোল্টেজ। তাহলে যদি মান বসাই দিই, কত আচ্ছা আসে ভাইয়া, দেখেন। আমাদের এখানে কি গ্রাউন্ড পর্যন্ত কল্পনা করতে হইব? বি 1 আর বি 2 দুইটা নোডের মাঝখানে ভোল্টেজটা কল্পনা করলে হবে না? হ্যাঁ, তো সেটাই তো আমি করলাম। ভি 1 ও, মানে না, এখানে ভি 1 গ্রাউন্ড আর না ভি থেকে টু কি উপরে কি থাকতো, তাইলে ভোল্টেজ থাকতো, তাইলে কি এখানে মানে তখন আমাদের কি ওইটা বাদে ক্যালকুলেশন করা লাগতো? বুঝি নাই কথাটা। এখানে গ্রাউন্ডে তো 0 ভোল্ট, এখানে যদি হ্যাঁ, জিরো হ্যাঁ, ভোল্ট না থাকে অন্য কোনো সোর্স থাকতো, তাইলে কি আমার মানে এই ইয়ার নোডের ক্ষেত্রে ওই দেখেন, ভোল্টেজটা হতো? এখানে মুখস্থর বিষয় না, একটু খেয়াল করেন। জি ভাই। আমরা মূলত করতেছি কি, আমরা মূলত কোনো একটা নোডে কেসিএল অ্যাপ্লাই করতেছি। কেসিএল মানে কি? কেসিএল মানে কোনো একটা নোডে যতগুলো কারেন্ট আসতেছে আর যতগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে, তার একটা সাম। কেসিএল মতে সেই সামটা হবে 0। তাহলে আমি এই নোডের দিকে তাকাই দেখতেছি, 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এর দিকে আসতেছে, বসাই দিলাম। এবার এই নোড থেকে আর কোন কোন দিকে কারেন্ট যাইতে পারে? একটা এই দিকে যাইতে পারে। কত কারেন্ট হবে সেটা? সেটা হবে
4 কিলো ওহমের দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই 4। তো 4 কিলো ওহমের দুই মাথার বিভব পার্থক্য কত? এই যে মাথা, এই মাথার বিভব V1, এই মাথার বিভব V2, তাহলে বিভব পার্থক্য কত? V1 - V2 ডিভাইডেড বাই 4, তবেই তো কারেন্ট পাবো। আচ্ছা, সেম লজিকে 2 কিলো ওহমের কারেন্ট বের করতে হবে। আমি ভোল্টেজ টোল্টেজ পরের হিসাব, আমার দরকার 2 কিলো ওহমের কারেন্ট। তাহলে 2 কিলো ওহমের কারেন্ট কিভাবে পাবো? 2 কিলো ওহমের দুই মাথার বিভব পার্থক্য লাগবে। এবার কথা কি বুঝতে পারছেন? তাহলে 2 কিলো ওহমের এই মাথার ভোল্টেজ V1 লিখে দিলাম। এই ভোল্টেজটা কিন্তু এখন বিয়োগ করতে হবে। তো এই ভোল্টেজটা যদি আমি বের করতে চাই, এটা আমি ফার্স্ট ক্লাস থেকে বলে আসতেছি, কোনো স্পেসিফিক নোডের ভোল্টেজ যদি বের করতে বলে, সেটা অবশ্যই হিসাব করতে হবে গ্রাউন্ডের সাপেক্ষে কত ভোল্টেজ। কোনো নোডের ভোল্টেজ মানেই হচ্ছে এ গ্রাউন্ডের সাপেক্ষে কত ভোল্টেজ। এবার ভোল্টেজ কিভাবে হিসাব করতে হয়? গ্রাউন্ড থেকে হিসাব করেন। এইখানকার ভোল্টেজ আমরা হিসাব করব কার রেসপেক্টে? এইখানকার রেসপেক্টে। তাহলে শুরু করি। তাহলে এটা হচ্ছে 0 ভোল্টেজ, এই দুইটার বিভব পার্থক্য 3 ভোল্ট, তাহলে এইটা হবে 3 ভোল্টেজ। আবার এইটা আর এইটার বিভব পার্থক্য 3V0, তাহলে এর বিভব পার্থক্য, সরি, এর ভোল্টেজ কত হবে? V2 - 3V0। এই যে এর বিভব কত? V2 - 3V0। এতটুকু বুঝতে পারছেন কিনা তাই বলেন। জি ভাই, বুঝতে পারছি। এখন সিম্পলি ছোটবেলার সূত্র, ওহমস ল, দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই 2, এইটাই করছি, আর কিচ্ছু করি নাই। V1 মাইনাস এইটা, তো V1 মাইনাস যখন এইটা করব, 3V0টা প্লাস হয়ে গেল, আর V2 তো মাইনাস, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। এটা কিন্তু ক্যালকুলেটরে তুলে দিলে আমাদের V1 এর মানটা চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, যখন আমরা ভোল্টেজকে ভোল্ট হিসাবে ইউজ করব, তখন আমরা দুইটা কাজ করতে পারি। এক, রেজিস্টর ওহম কারেন্ট অ্যাম্পিয়ার, অথবা রেজিস্টর কিলো ওহম কারেন্ট মিলি অ্যাম্পিয়ার। তো এখানে যেহেতু মিলে আছে, আমি আর চেঞ্জ করি নাই, মিলি অ্যাম্পিয়ার আর কিলো ওহম রাখছি। এগুলা একটু পরীক্ষার হলে খেয়াল রাখবেন। এরকম কিন্তু অনেক সময় হয় যে কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, রেজিস্টর কিলো ওহমে দেওয়া আছে, কিন্তু কোনো একটা রেজিস্টর ওহমে দিয়ে দিছে। অনেক সময় তারা হরার সময় কিন্তু এটা খেয়াল থাকে না, অথবা রেজিস্টর গুলো কিলো ওহমে আছে, কারেন্ট হয়তো অ্যাম্পিয়ারে দেওয়া আছে। এইগুলা কিন্তু একটু খেয়াল রেখে ক্যালকুলেশন করতে হবে, নাইলে কিন্তু ভুল হয়ে যাবে। সব সময় যে দুইটা ফরম্যাট বললাম, এই দুইটা ফরম্যাট মনে রাখবেন: ভোল্টেজ কিলো ওহম মিলি অ্যাম্পিয়ার, অথবা ভোল্টেজ ওহম অ্যাম্পিয়ার। এর ব্যতীত অন্য কিছু করতে গেলে কিন্তু ভুল করে ফেলার চান্স থাকবে। অন্য কিছু করবেনও না। এটা আসতেছে 1 ভোল্টেজ। যদি এটা বের করতে বলে, আমরা এটা বের করে দিলে ওকে। ওকে, তাহলে নেক্সট মেথড যাই। এখানে এখানে আমাদের বলতেছে ভোল্ট মিটার সেন্সিটিভিটি অফ এ ভোল্ট মিটার ইজ এত, হুইচ রিডস 200 ভোল্টেজ অর এত স্কেল when applied across the terminal of Rx. There are ammeter connected series with Rx. সার্কিট ড্র করতে হবে, ইত্যাদি ইত্যাদি। দেখেন, এটা কিন্তু আমাদের আসলে আইডিয়াল ভোল্ট মিটার না।
তার মানে আমাদের একটা আর এক্স মানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, ধরেন কোন একটা সোর্সের রেসপেক্টে কানেক্ট করা আছে। আর এক্স এর সাথে আমাদের একটা অ্যামিটার কানেক্ট করা আছে, আর এর রেসপেক্টে একটা ভোল্ট মিটার কানেক্ট করা আছে। এই হচ্ছে সেই আর এক্স। ভোল্ট মিটার কত রিড করতেছে? 200 ভোল্টেজ। তার মানে এর অ্যাক্রসে 200 ভোল্টেজ পাচ্ছে। অ্যামিটার কত রিড করতেছে? অ্যামিটার রিড করতেছে হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এর ভেতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। আমাকে দেখাইতে হবে আর এক্স এর অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা কত। তাহলে আমরা এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাই ফেলি। কারণ ভোল্ট মিটারও যেহেতু আইডিয়াল না, অ্যামিটার একটা নিচ্ছে, তাহলে ফলে আমরা, আচ্ছা অ্যামিটারের যেহেতু কোনো কিছু বলে নাই, আমরা অ্যামিটার সম্পর্কে কোনো কিছুই জানি না, দরকার নাই। আমরা ভোল্ট মিটারের কনসেপ্টটুকু জাস্ট অ্যাড করব। সেটা হচ্ছে, ভোল্ট মিটারের দেখেন বলে দিছে 1000 ওহম পার ভোল্ট, 200 ভোল্টেজ রিড করতেছে। বাট অ্যামিটারের ফুল স্কেল হচ্ছে 0 থেকে 300 ভোল্টেজ। আর আমরা শিখছিলাম সব সময়, সরি ভোল্ট মিটারের, আমরা শিখছিলাম যে ভোল্ট মিটারের যে রেজিস্ট্যান্স, এটা ভোল্ট মিটারের রেটেড যেই ফুল স্কেল ভোল্টেজ দেওয়া থাকবে তার উপরে ভিত্তি করে বের করতে হবে। তার মানে এক কথায় আমরা ভোল্ট মিটারের যেই রেজিস্ট্যান্স পাবো সেটা হবে হচ্ছে 1000 ওহম পার ভোল্টেজ ইন্টু কত স্কেল? 300 ভোল্টেজের স্কেলে যে ভিভি কাটে গেল, তাহলে বাকি কিন্তু আমার থাকতেছে হচ্ছে 300 × 10⁻³ কিলো। সরি, 300 × 10⁻³ ওহম। তার মানে এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটারের ফুল স্কেল রেজিস্ট্যান্স। এখন এটাকে যদি আমরা করি, কি আসে দেখেন। আচ্ছা, আর একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে 200 ভোল্টেজ। এখন এই যে দুইজন, এই দুইজনের মিলিত যে একটা রেজিস্ট্যান্স আমরা পাবো, তার কারেন্ট নিশ্চয় 10 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আমরা বলতে পারি আর এক্স ইন্টু 300 ডিভাইডেড বাই, আচ্ছা যেহেতু মিলি আছে আমরা কিলো ইউজ করি, ডিভাইডেড বাই আর এক্স প্লাস 300। এটা হচ্ছে এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন্টু 10 = 200। এই তো হবে। এটাকে যদি একটা করি, সেই একটা ইন্টু 10 করলে 200 ভোল্টেজ হবে। তাহলে এখান থেকে দেখেন ক্যালকুলেটারে ইজিলি বসাই দিলে আমরা আর এক্স পেয়ে যাব। এবং সেটা কিন্তু কিলো ওহমে আসবে, যেহেতু আমরা মিলি অ্যাম্পিয়ার ইউজ করতেছি। 600 কিলো ওহম।
সেই 10 গুণ করি নাই আমরা। 21.4286। এত কিলো। এটাই হচ্ছে আমার answer। এটা হচ্ছে নেক্সট দেখেন। এটা হচ্ছে আমাদের একটু এক্সট্রা আছে, এখানে ওই লেখাটা ছিল না। এই আই নটটা আমাদের ফাইন্ড আউট করতে হবে ইউজিং থেভেনিন থিওরেম। আচ্ছা, থেভেনিন থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে যেহেতু আই নট বের করা লাগবে, আমরা এই দুইটা যে পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টকে খুলে রেখে এর রেসপেক্টের থেভেনিন ভোল্টেজ, থেভেনিন রেজিস্ট্যান্স বের করব। তাহলে প্রথমে থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করে নি, কত আসে দেখেন। 4 2 2। খেয়াল করে দেখেন, এই যে 4 2 আর 2, মানে 4 2 6 2 8, এই 8 ওহম কিন্তু সিরিজে আছে, যার এক মাথা বি তে কানেক্টেড। তাহলে এদেরকে যদি আমি একটা বানাই ফেলি, বিষয়টা দাঁড়াবে এরকম। এক মাথা বি তে, আর এক মাথায় যে নিচের এইটাতে, এই যে এইটাতে, মানে বিষয়টা এরকম। 4 2 6 2 8 ওহম, মানে যে 2 ওহমের এক মাথা আর এক মাথা দেখেন এই যে এদের সাথে কানেক্টেড, এরা প্যারালাল, আর এটা তো সিরিজ থাকবে স্বাভাবিক। তার মানে এক কথায় আর থেভেনিন আমরা বলতে পারি 8 প্যারালাল 2 যোগ 2। ভাই আরেকবার কি একটু রিপিট করা যায়? এইটা, আচ্ছা, এটা তো আমরা জি বুঝতে ভাই। পারছি, জাস্ট কারেন্ট সোর্স গুলো ওপেন করে দিলাম, ভোল্টেজ সোর্স গুলো সব করে দিলাম। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমরা প্রত্যেকটাকে বিভিন্ন নোড দ্বারা ডিফাইন করে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন এইটা এ বি আমরা বলে দিলাম, তো এ যদি বি হয় এটাও বি হবে। এই মাথা একটু বাকি আছে, ধরেন এই মাথার নাম দিয়ে দিলাম সি। এরা সিরিজ, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এরা সিরিজ। তো এরা যে তিনটা মিলে একটা, সেই একটা কার কার ভেতরে আছে, এক মাথা বি তে আছে, এক মাথা সি তে আছে। আবার যে 2 ওহম, তার এক মাথা বি তে আছে আর এক মাথা সি তে আছে। তাহলে এই যদি সেই বি হয়, এই যদি এ হয়, এটা নিশ্চয় সি। খেয়াল করেন, 2-এর এক মাথা বি আর এক মাথা সি, 8-এর এক মাথা বি আর এক মাথা সি। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে 8 2, 8 2 তার সাথে হচ্ছে 2-এর সিরিজ, তাহলে আসতেছে আমাদের 3.6 ওহম। এখন আমাদের হচ্ছে এখানের রেসপেক্টে থেভেনিন ভোল্টেজ অ্যাপ্লাই করলেও লাগাতে বেশি শর্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক।
রেজিস্ট্যান্স গুলো আমরা একটু কমাই দিই তাহলে সুবিধা হবে। এই 2 আর 2 যেহেতু 4 হয়ে গেছে, এটাকে একবারে 4 বানাই দিলাম। এখানে একটা কারেন্ট সোর্স আছে। 4 10 ভোল্টেজ। সিক্স। ওকে, এই ভেবে হচ্ছে এটা। এখন দেখেন এখানে আমরা চাইলে কিন্তু দুইটা মেশ করে দিলে আমাদের ক্যালকুলেশনই হয়ে যাচ্ছে। নোডাল করলেও করা যায়, বাট আমার কাছে মনে হচ্ছে নোডাল করলে বেশি ঝামেলা হবে। তখন আমাদের এখানে একটা নোড নেওয়া লাগবে। এইখানে যদি নোড নিই, এই ভোল্টেজটা যদি বের করতে পারি, আবার যেহেতু এই ভোল্টেজটা জানা লাগতেছে, তখন আবার এই ভোল্টেজ বের করা লাগবে। আচ্ছা, আচ্ছা, এই ভোল্টেজটা তো আমরা জানি। এটা হচ্ছে 10 + 2 × 6। তার দরকার নেই, বেশি করেন। এটা মনে করেন I1, এটা মনে করেন I2। আচ্ছা, তাই যদি হয় দেখেন এইখানে কিন্তু আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কারেন্ট সোর্স আছে। এখানেও কেভিএল অ্যাপ্লাই করা যাবে না, কারণ কারেন্ট সোর্স আছে। তাহলে আমরা আউটার লুপে একটা ইকুয়েশন পাবো, আর এখানে আমাদের একটা সুপার মেশের একটা ইকুয়েশন পাবো, তাইলেই ওকে। তাহলে আউটার লুপে যদি আমরা একটা ইকুয়েশন অ্যাপ্লাই করি, কত আসে দেখেন, -10 +4I1 +4I2 +10 +2I2 = 0। I1 পাচ্ছি একটা, I2 হচ্ছে 4 আর 2 6। 10 10 তো কাটাকাটি হয়ে যাচ্ছে, 1 নম্বর ইকুয়েশন। আর এই যে এখানে যদি আমরা আরেকটা সূত্র ফেলি, 6 অ্যাম্পিয়ার দেখেন I2 কে ফলো করতেছে, তাহলে I2 -I1 = 6, অথবা আমরা উল্টা লিখতে পারি -I1 +I2 = 6। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ভি থেভেনিন যদি বের করতে চাই, আমরা নিচের এইটাতে কেভিএল অ্যাপ্লাই করব। ফলে আমাদের I2 জানলেই চলতেছে, I1 না জানলেও চলবে। তার কারণ এই যে 2 ওহম, এর ভেতরে 6 অ্যাম্পিয়ারে কিন্তু কারেন্ট চলতেছে। ফলে আমাদের I1 এর আসলে কোনো দরকারই নাই ভি থেভেনিন বের করতে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা I2 বের করব, বাকিটা ভি থেভেনিন এমনি চলে আসবে। তাহলে বসান, 4 আইটা টু 6 পয়েন্ট ফোর আসছে। 2.4। হ্যাঁ। ওকে, তাহলে 2.4ই আমরা বসাই দিলাম।
I2 হচ্ছে 2.4 ভি থেভেনিন কত হবে, আমরা যে এখানে অ্যাপ্লাই করে দিই। -10 প্লাস 2 × 6 প্লাস ভি থেভেনিন +2 × I2 = 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা ভি থেভেনিন পেয়ে যাব, মানে যা দেখতে পাচ্ছি তার উল্টাটা আর কি হবে। 12 + 2.4 যেটা পাচ্ছি তার উল্টাটা মানে -6.8 হবে। যেহেতু এই পাশে আমরা ভি থেভেনিনকে রেখে বাকিগুলাকে যদি অপোজিট পাশে পাঠাই দিই তাহলে তো মাইনাস হয়ে যাবে, মানে -6.8 ভোল্টেজ। তাহলে এখন আমরা হচ্ছে ভাই 10 ভোল্টের উপরে 2 ওহম। 10 ভোল্টের, হ্যাঁ এই যে ভাই একটু কথা বলতে, এটা হ্যাঁ নিলে। 10 ভোল্টের উপরে যে 2 ওহম। হ্যাঁ 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 ভাই, হুম এটা হুম, জি। হ্যাঁ বলেন। ভাই 2 ওহমের মধ্যে দিয়ে কি 6 এম্পিয়ার কারেন্টটা যাচ্ছে? হ্যাঁ আই হ্যাঁ টু কি যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে তো। মানে ভাই 2 × 6 যে হলো আর কি এটা। দেখেন, মূল বিষয় হচ্ছে 2 এর ভেতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I2 - I1। এতটুকু কি বুঝতে পারতেছেন? জি জি ভাই, এটা তো বুঝতে সেই পারছি। I2 - I1টাই তো 6। এটা আমি জাস্ট আপনার বোঝানোর জন্য বললাম, যেহেতু আপনি ওইভাবে আচ্ছা। বুঝতে হচ্ছিল। আর এত কিছু চিন্তা বাদ দেন, আপনি সিম্পলি এই ব্রাঞ্চের কথা ভাবেন। এই ব্রাঞ্চের কথা যদি ভাবেন, এই ব্রাঞ্চের ভিতরে আর কোনো রাস্তা আছে যে এই রাস্তা দিয়ে 6 অ্যাম্পিয়ার ভাগ হতে পারে? না। এই দুইটা পয়েন্ট ব্যতীত এদের মাঝখানে আর কোনো রাস্তা নাই। এই যে এদিক দিয়ে যাইতো যদি জি। এখানে কোনো রেজিস্টর থাকতো, নাই। তার হ্যাঁ। মানে এক কথায় 10 ভোল্টের ভেতর দিয়ে, 2 ওহমের ভেতর দিয়ে, এর ভেতর দিয়ে পুরো রাস্তা সিক্স ধরে এম্পিয়ার সিক্স কারেন্ট। অ্যাম্পিয়ার চলতেছে। আমি চাইলে I2 - I1 করতে পারতাম, বাট আমি তো জানি যে ওই জিনিসটাই তো 6, তো দরকার কি, আমি বসাই আচ্ছা। দিলাম ডিরেক্ট। আচ্ছা, মাইনাস সিক্স জি পয়েন্ট থ্যাংক ইউ। এইট তাহলে আমরা যদি থেভেনিন সার্কিট আঁকাই, আমি কিন্তু যে এটাকে এ আর এটাকে বি কল্পনা করতেছি, পুরো জিনিসটা কিন্তু ওইভাবে আঁকাতে হবে। তার মানে এটাকে এ, এইটাকে বি কল্পনা করে আমাকে আঁকাইতে হবে, হ্যাঁ। তাহলে এই যে ভি থেভেনিন এটা কত আসছে, এটা আসছে কিন্তু -6.8। আর থেভেনিন কত যেন আসলো আমাদের রেজিস্ট্যান্স, 3.6। এখন আমরা হচ্ছে যে এই কারেন্টটার নাম বলতেছি I0। তো -7, -7.7906, আমরা 0.791 লিখে দিতে পারি। সব ওহম আছে, তার মানে অ্যাম্পিয়ার। এটা দেখেন, এখানে বলতেছে ভাই ফাইন্ড দা অ্যান্সারটা ভোল্ট, কত আসলো একটু যদি। এই যে -0.791 অ্যাম্পিয়ার। ওকে ভাই। আচ্ছা, এখানে কি বলতেছে, ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ভিসি, মানে যে এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে অ্যাট 80 মিলি সেকেন্ড, 0.5 সেকেন্ড। If the switch is thrown into position 1 at t = 0, t = 0-তে এই সুইচটা একেই লাগতেছে। If the switch is thrown into position 2, এখান থেকে 2-তে যাবে 80 মিলি সেকেন্ড যখন হয়েছে তখন, ফ্রম পজিশন 1।
হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর আফটার 40 মিলি সেকেন্ড। ওকে, আমরা তাহলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করব। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের জিরোর আগে। তো জিরোর আগে কোনো কিছুই ছিল না, তো আমরা নর্মালি বলে দিতে পারি কত। আচ্ছা, আমি আর বারবার ভিসি লিখতেছি না, যেহেতু ভি আছে আমি ভি দিয়ে করে দিচ্ছি। তাহলে ভি অফ জিরো কত? জিরো ভোল্টেজ, কিছুই ছিল না। দেন সুইচিং হবে, তো সুইচিং কি, এখান থেকে এখানে যাচ্ছে কত সেকেন্ডে? জিরোতে থাকছে কতক্ষণ? 80 মিলি সেকেন্ডে কিন্তু আবার সুইচিংটা হচ্ছে। ফলে আমরা সেকেন্ড পোর্শনটা বলতে পারি যে জিরো থেকে শুরু করে 80 মিলি সেকেন্ড, এই টাইমের ভেতরে মূলত কি করতেছে। তো এইখানে খেয়াল করে দেখেন, যখন এইটা এইখানে চলে আসলো, তখন ক্যাপাসিটরের কাছে সার্কিটের রেজিস্ট্যান্স কত, যেটাকে আমরা থেভেনিন রেজিস্ট্যান্স হিসাবে চিনতেছি? 5, 5 না 8। কেন 8? ও আচ্ছা, এইখানে তো একটা আছে। আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে আমরা বলি কি, স্যাচুরেটেড ভোল্টেজ বা ভি অফ ইনফাইনাইট। সেটা কত? 20 ভোল্টেজ। আর থেভেনিন এর, এটাকে শর্ট কল্পনা করেন, তাহলে 8 কিলো ওহম। ভাই ওই 20 ভোল্টেজ কোন ভোল্টেজ? এখানে তো ড্রপ হওয়ার কোনো জায়গা নাই, ওপেন হয়ে গেছে না। তো এখানে যা দেবো তাই তো এখানে পাবো। তাও কত আসতেছে? 10 মাইক্রোফ্যারাড। 0.08। তাহলে এখন আমাদের ইকুয়েশনটা বসাই ফেলি। ভি অফ টি সমান কত হবে? ভি অফ ইনফাইনাইট 12.5। আমি প্রত্যেকটা ইয়ে পরে বের করতেছি, আগে ইকুয়েশন গুলো বানাই ফেলি, তারপরে যে টাইমের কথা বলতেছি ওসব টাইম বের করব। তো পরবর্তী টাইম অর্থাৎ সুইচিং যখন আবার আমার 80 মিলি সেকেন্ডে হবে, তো দেখেন এইখানকার ইনিশিয়াল ছিল কত? জিরো। কিন্তু যখন সুইচ 1 থেকে 2-এ যাচ্ছে, এই সিচুয়েশনের জন্য ইনিশিয়াল কিন্তু আর জিরো নাই, ইনিশিয়াল কত হয়ে গেছে? 1। তার মানে আগে আমাকে কিন্তু এটার জন্য ইনিশিয়াল বের করে নিতে হবে। তার মানে ভি অফ 1 কিন্তু আগে আমাকে বের করতে হবে। সেটা কত? এই যে টি এর ভ্যালু 1 মিলি সেকেন্ড বসালে কত আসে সেটা। সরি, 1 মিলি সেকেন্ড, ওয়ান বলতে আমি এই যে ওয়ান সুইচের লাস্ট পয়েন্টের কথা বলতেছি। তো কত সেকেন্ডে সুইচিংটা হচ্ছে? 80 মিলি সেকেন্ডে সুইচিংটা হচ্ছে। তার মানে এটা আসলে ভি অফ 80 মিলি সেকেন্ডের ভ্যালু। বুঝি না এটা ভাই। সব সময় যে সূত্রগুলাতে আমরা বসাবো, এইখানে প্রথম ভ্যালুটা হবে হচ্ছে সুইচিং টাইমের ভ্যালু, যেই টাইমে সুইচিংটা হচ্ছে সেইটা। তো যখন আমরা এই সিচুয়েশনে বসাইছি, এইটাতে সুইচিং হয়েছে জিরোতে, ফলে জিরোর ভোল্টেজ বসাচ্ছি। কিন্তু যখন আমরা এইখানে বসাবো, এইখানে সুইচিং হচ্ছে 80 মিলি সেকেন্ডে, ফলে এই জায়গায় ভি অফ জিরো না, ভি অফ
80 মিলি সেকেন্ড বসাতে হবে। তো ভি অফ 80 মিলি সেকেন্ড কই পাবো? এই যে ইকুয়েশনটা আমরা দেখে আসলাম, এখানে টি এর ভ্যালু যদি 80 মিলি সেকেন্ড বসাই, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ভি অফ 80 মিলি সেকেন্ডের ভ্যালু। তাহলে এটা বসালে কত আসে দেখেন। 12.64। তাহলে এখন যখন আমরা ক্যালকুলেশন করব, সুইচ দুইয়ে চলে আসলো। তাহলে সুইচ যদি দুইয়ে চলে আসে, এখন কিন্তু আমাদের আর সোর্স নাই, সার্কিটটা সোর্স ফ্রি হয়ে গেছে। তাহলে সোর্স ফ্রি সার্কিটের সূত্র কিন্তু আবার আলাদা। দেখেন এই যে এইরকম কিন্তু কন্ডিশন, সোর্স টোর্স বাদ হয়ে গেছে, এখানে থাকতেছে 1 কিলো ওহম, 3 কিলো ওহম। তাহলে আর থেভেনিন কত? 4 কিলো ওহম। এখন আপনি চাইলে ইনফাইনাইট দিয়ে জিনিসটাকে আনতে পারেন, একই কথা। আবার সোর্স ফ্রি কনসেপ্টে আনলেও চলবে, কোনো সমস্যা নাই, একই কথা। আমি ইনফাইনাইট দিয়ে যদি আনি, তো ইনফাইনাইট তো কি, তো জিরোই আসবে, কারণ সোর্সই যেহেতু আমাদের নাই, ইনফাইনাইটে জিরোই চলে আসবে। তো আমি স্ট্যান্ডার্ড সূত্রটা লিখে দিচ্ছি। স্ট্যান্ডার্ড সূত্র কি হবে? ভি অফ ইনফাইনাইট প্লাস ভি অফ 80 মিলি সেকেন্ড। এটা আমি ক্লাসে যখন পড়েছিলাম তখনও দেখাইছিলাম। মাইনাস ভি অফ ইনফাইনাইট, পার্থক্য হচ্ছে E⁻, এখন মাইনাস অফ টি মাইনাস টি সুইচিং। মাইনাস। সুইচিং হচ্ছে যে 80 মিলি সেকেন্ড যেটা আছে সেটা, মানে 80, আচ্ছা এটা কত আসতেছে মিলি সেকেন্ড যদি করি? আহ, 0.08। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এটা জিরো, লিখলেও চলছে না লিখলেও চলতেছে। এটা কত? 12.64। এটা তো জিরো বাদ। E⁻, আচ্ছা তাও আমাদের একটু বের করে নিতে হবে। তাও কত আসতেছে? 4000 গুণ ওই যে 0.04। 10 মাইক্রোফ্যারাড। একবারে আমরা উল্টাই দিই। তো এটা আসতেছে, একে যদি উল্টাই দিই তাহলে কত আসে? 25। তাহলে এটা থাকতেছে হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের বিষয়। এগুলার কোনোটাই আসলে অ্যান্সার না, এটা জাস্ট আমি ইকুয়েশন বের করলাম। এবার আমাদের কাজ শুরু। এই যে এই ভ্যালুগুলা বের করতে বলছে। 80 মিলি সেকেন্ডে মান কত, 0.5 সেকেন্ডে মান কত, 40 মিলি সেকেন্ডে মান কত। তা 80 মিলি সেকেন্ডেরটা অলরেডি আমরা বের করছি, সেটা হচ্ছে 12.64 ভোল্টেজ। এটা একটা অ্যান্সার, ঠিক আছে। তারপর 40 মিলি সেকেন্ডের কথা বলতেছে। 40 মিলি সেকেন্ড কোথায় আছে? অবশ্যই 0 থেকে 80-র ভেতরে আছে। তাহলে আমাকে কিন্তু এইখানে মান বসাইতে হবে। আমার এখানে বসাচ্ছি না, যেহেতু এখানে আমি বলে দিচ্ছি, যেখানে থাকবে সেখানেই বসাইতে হবে। তাহলে আমরা যে এই ইকুয়েশনে মান বসাবো, কত হয়? 20 - 20 E⁻, -12.5 ইন্টু 40 মিলি সেকেন্ড। 40 মানে 0.04।
7.87 বসাই দিলাম। তো 0.5 সেকেন্ড, এটা তো অবশ্যই কি 80 মিলি সেকেন্ডের পরে যায় হচ্ছে, তার মানে এই ইকুয়েশনে বসাইতে হবে। এখানে জাস্ট টি এর জায়গায় 0.5 বানাই দিলেই ওকে। 12.64 e⁻⁻25 ইন্টু 0.5 - 0.5, 0.5 মানে অনেক পরে। স্বাভাবিক কথা, ভোল্টেজ তো আস্তে আস্তে কমতে থাকবে, এখানে যেহেতু সোর্স নাই। 3.48 10⁻⁻4 ভোল্টেজ। দেখি বুঝতে পারছেন সবাই? ভাই প্রশ্নটা একটু বুঝাই দেন আবার। আচ্ছা ভাইয়া, ওই যে 12.64, হুম। ওইখানে হচ্ছে মানে ভ্যালুটা তো আমরা জানি টি বাই টাও না? তো এইখানে হচ্ছে হুম। -25, তারপরে আবার T-0.8, এই 0.8টা মানে বুঝি নাই। কিভাবে কি হলো? এই যে আপনার সেকেন্ড সেকেন্ড এইটা পজিশনে এটা। যখন আসলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। T-0.8, এটা কিভাবে হলো এটা বুঝলাম না আর কি। এই যে টি বাই টাও তো, এটা তো হ্যাঁ। বারবারই বলতেছি যে যেই টাইমে সুইচিং হবে সেটা আমাকে ইনক্লুড করতে হবে। এইটা জিরোতে সুইচিং হয়েছে, ফলে T-0 চোখে দেখা যাচ্ছে না, অযথা ঝামেলা করার জন্য দেইও না। স্ট্যান্ডার্ড সূত্র হচ্ছে ভি অফ টি সমান ভি অফ ইনফাইনাইট প্লাস ভি অফ টি নট। টি নটটা হচ্ছে যেই টাইমে সুইচিং হবে, মাইনাস ভি অফ ইনফাইনাইট e⁻⁻, ব্রাকেট অফ T - T0 বাই টাউ। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এখন নর্মালি, মানে এক কথায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি, ধরেন 80-90% ম্যাথ এরকমই করি, যেখানে সব সুইচিং জিরোতেই হয়। এজন্য আমরা ওই জিনিসটা তুলিও না, খেয়ালও থাকে না। কিন্তু এইখানে কিন্তু একটু এক্সেপশনাল, কারণ এখানে হচ্ছে দুইটা সিচুয়েশন বলে দিছে। একটা সুইচিং হচ্ছে 0 সেকেন্ডে, আর একটা সুইচিং হচ্ছে 80 মিলি সেকেন্ডে। ফলে যেটা 0 সেকেন্ডে তার জন্য এটা নিলাম, যেটা 80 সেকেন্ডে তার জন্য এটা নিয়ে নিলাম। যদি আরো একটা থাকতো যে 100 মিলি সেকেন্ডে যায় আর একটা হচ্ছে, সেইখানে যায় আবার 100 মিলি সেকেন্ডেরটা নিতাম। বুঝতে পারছেন? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আর একজন কি কোনো কোশ্চেন করছিলেন নাকি? বলছি ভাই প্রশ্নটা একটু বুঝাই দিন। আচ্ছা, প্রশ্নটার কথা বলছেন। আচ্ছা, প্রশ্নে বলতেছে এটা একটা সার্কিট দেওয়া আছে, T=0-তে এই সুইচটা একের সাথে লাগতেছে, দেন 80 মিলি সেকেন্ড ধরে বসে আছে চুপচাপ। সার্কিট যা হওয়ার হচ্ছে, স্বাভাবিক কথা। সুইচ যদি এখানে লাগে, সোর্স থেকে কারেন্ট আসবে, ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে, ইলেকট্রন গুলা যে ক্যাপাসিটর চার্জ করা শুরু করবে। 80 মিলি সেকেন্ড পর সুইচ 1 থেকে সরায় 2-এ নেওয়া হয়েছে, নিয়ে রেখে দিছে। এটা হচ্ছে সিনারিও। এখন বলতেছে এইটা যদি সিনারিও হয়, তাহলে এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে 40 মিলি সেকেন্ডে কত ভোল্টেজ পাবো, 80 মিলি সেকেন্ডে কত ভোল্টেজ পাবো, আর 0.5 সেকেন্ডে কত ভোল্টেজ পাবো, এটা বের করতে হবে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। আচ্ছা, 1 মিনিট।
এখানে কি বলতেছে, ক্যালকুলেট আর দ্যাট উইল মেক দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর দ্য সেম অ্যাজ ইন দ্য ইন্ডাক্টর। স্বাভাবিক কথা, মানে আমাদের এখানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ভিতরে স্টোরড এনার্জি হচ্ছে সেম হবে। আচ্ছা, এখানে 5 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটটা আমরা একটু ডিজাইন করে নিই নতুন করে। তো এখানে আসলে হিসাব করা একটু ঝামেলা। আমরা এইটাকে সোর্স কনভার্ট করে ভোল্টেজ বানাই ফেলি। আর এনার্জি স্টোর যখন বের করতে বলতেছে, তার মানে এদের স্যাচুরেটেড অবস্থায় আমরা হচ্ছে হিসাব করব। স্যাচুরেটেড অবস্থায় কি, ইন্ডাক্টর শর্ট, ক্যাপাসিটর ওপেন। আর এই দুইজনের এক ক্রসের, মানে এক কথায় ক্যাপাসিটরের জন্য এক ক্রসের ভোল্টেজ, ইন্ডাক্টরের জন্য এর ভেতরে চলা কারেন্ট নিয়ে আমাদের মূলত ক্যালকুলেশন করা লাগবে। ভি সমান আই ইন্টু আর, 5 × 10। তাহলে আই এল সমান কত, 10/2 + আর। তাহলে ইন্ডাক্টরের এনার্জি কত হবে, হাফ এল আই স্কোয়ার। ক্যাপাসিটরের এনার্জি কত, হাফ সি ভি স্কোয়ার। এর অ্যাক্রসে ভোল্টেজ কত পাচ্ছে, ভোল্টেজ দুইজনের ভিতরে ভাগ হচ্ছে, একটা 2 আর। আচ্ছা, আমরা একবারে সিম্পলি লিখি, একটা কাজ করি, আচ্ছা ভোল্টেজ ডিভাইডারই করে। ভি স্কোয়ার, ভি কত, 10 আর ডিভাইডেড আর প্লাস 2 মানে এক কথায় ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম। যার ভোল্টেজ তার অ্যাক্রসের রেজিস্ট, মানে এক কথায় ওই রেজিস্টর রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইজনের যোগফল ইনটু টোটাল ভোল্টেজ তার স্কোয়ার। তো লজিক বলতেছে দুইজনের এনার্জি সেম হবে, তার মানে যে এই দুইটাকে যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে কিন্তু আমাদের আর এর ভ্যালুটা চলে আসবে, যেহেতু এখানে ইকুয়েশনে আননোন ভ্যালু শুধুমাত্র আর আছে। হাফ হাফ এমনি আগের থেকে বাদ দিয়ে দিলাম। এটা কিন্তু সলভ করলে আমাদের আর এর ভ্যালু চলে আসবে। আর একটু ছোট করে মানে কমাই ফেলতে পারি, সেটা হচ্ছে যে 2 + আর, 2 + আর তো সেম আছে। তাহলে এটা আমরা অটোমেটিক বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে কত থাকতেছে, 4 × 10⁻³ ইন্টু 10² = 160 × 10⁻⁶ ইন্টু 2 + আর হোল স্কোয়ার। 2 + আর হোল স্কোয়ার দুই পাশ থেকে বাদ দিয়ে দিচ্ছি, এটা আসছে 10 আর তার হোল স্কোয়ার। তার মানে 10x তার হোল স্কোয়ার। সলভ দিয়ে দিলে কিন্তু আমাদের চলে আসবে 5 ওহম। এর আরো একটা ভ্যালু আসতে পারে, যেহেতু স্কোয়ার আছে। আমরা একবার একটু হালকা পাতলা ট্রাই করে দেখতে পারি যে নেগেটিভ সাইডে কিছু একটা আছে কিনা।
-5, তার মানে ওই ভ্যালুটা নেওয়ার আসলে কোনো দরকার নাই, কারণ রেজিস্ট্যান্স তো আর নেগেটিভ হইতে পারে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইটা দেখেন। ইন্ডাক্টর শর্ট হইলো আর ওইটা কখন হইলো, ক্যাপাসিটর ওপেন? স্যাচুরেশন অবস্থায়, মানে যখন ক্যাপাসিটর আর ইন্ডাক্টর ফুল স্যাচুরেটেড অবস্থায় চলে আসে, তখন ক্যাপাসিটরটা ওপেন বিহেভ করে, কারণ যেহেতু ফুল স্যাচুরেটেড হয়ে যায়, এর প্লেটে এক্সট্রা চার্জ নেওয়ার মতো অবস্থা থাকে না। সেম ভাবে ইন্ডাক্টর আসলে তখন আর কারেন্ট ইয়ে করে না, অপোজ করে না, ফলে শর্ট পাথের মতো বিহেভ করে। এগুলো সব বেসিক ক্লাসে আমি টুকটাক বলছি, আলাদা একটা ভিডিও দিছিলাম, ওই দুইটা দেখবেন। আচ্ছা, এইখানে দেখেন আমাদের সিম্পলি এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলতেছে। ওকে, তাহলে এটা যেহেতু আমাদের কি বলে ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে আমরা ওই যে আর থেভেনিন বের করতে হবে, তখন টেস্ট সোর্স অথবা শর্ট কনসেপ্টে অ্যাপ্লাই করবো। আমরা নর্মালি টেস্ট সোর্স দিয়েই করি। তাহলে এটা করলে কত আসে দেখেন। আমি থেভেনিনটা এখান থেকেই করে দিলাম, যেহেতু আমাদের খোলা টোলা কিছু লাগতেছে না, ডিরেক্ট আছে। ভি এ বিটাই মূলত আমাদের ভি থেভেনিন, এবি যেহেতু এখানে দেওয়া আছে। তো ভি এ বিটা কত, ভি, এটাই তো এই যে দেখেন আমাদের ভি আকারে দেওয়া আছে। এইখানে কিন্তু একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমাদের এই আই আর এই যে 5,000 আই, এইটার ভিতরে কিন্তু একটা বিষয় আছে। ধরেন আই আমি নিলাম মিলি, তাহলে মিলির সাথে 5,000 গুণ হয়ে ওইটাও হবে মিলি। আই যদি আমি নেই অ্যাম্পিয়ার, তো সেই অ্যাম্পিয়ারের সাথে 5,000 গুণ হয়ে ওইটাও অ্যাম্পিয়ার হবে। এই আইকে যেভাবে নিব, 5,000 আই কিন্তু সেই হিসাবে কাউন্ট হবে। আমরা চাচ্ছি মিলি রাখবো, কিলো ওহম রাখবো। সবগুলাতেই কিন্তু কিলো ওহম আছে, তার মানে চেঞ্জ করার কোনো দরকার নাই। ভি তো ভোল্টেজ, ফলে 10⁻³ ভি, এটাও ভোল্টেজে মিল করবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে আমরা একটা রেফারেন্স নোট ধরে নেই। তাহলে আই সমান কত আসে, 10 এই ভোল্টেজটা /2.5। আর এইখানে আমরা দেখতেছি ভি কত, ভি হচ্ছে 6 এর ভিতরে কারেন্ট, তো এর ভিতরে দেখেন কারেন্ট চলতেছে 5,000 আই। তাহলে ভি সমান লেখা যায় 5,000 আই ইন্টু 6, 530,000 আই। আই মানে হচ্ছে এত। ক্যালকুলেশন করে দিলেই ভি বের হবে, ভি মানে ভি থেভেনিন। এই যে এইটা আর এইটা, এই দুইটা মিলাই কিন্তু আমরা ইকুয়েশন সলভ করবো। তাহলে এক্স সমান 30,000 ইন্টু 10⁻³ এক্স, আচ্ছা 10 - 10⁻³ ডিভাইডেড বাই 2.5, 9,230.77। এটা হচ্ছে আমাদের ভি থেভেনিন। এবার আমরা হচ্ছে আর থেভেনিন বের করবো।
ভাইয়া ওখানে 30,000 আয় হইতো না? 5,000 আয়, ওইটা তো হ্যাঁ, হচ্ছে মানে, বুঝি নাই। বললাম যে 30,000 হ্যাঁ, এই আয়, যে ও আয় আচ্ছা আচ্ছা বসাই আয়। দিলাম, যে এই আয়ের আচ্ছা ভ্যালু আচ্ছা এখানে ঠিক আছে। বসাই দিলাম। তাহলে এখানে আমরা ভাই একটা টেস্ট। আইটাও কি একই কনসেপ্টে আসছে না, ওই যে দুই প্রান্তের হুম ভোল্টেজ হুম মাইনাস হুম ডিভাইডেড বাই রাইট। রেজিস্ট্যান্স? হ্যাঁ, রাইট। খেয়াল করে দেখেন, এবার ভিটা আমাদের জন্য জানা, প্রশ্নেই দেখতে পাচ্ছি আমরা 1 ভোল্টেজ। ফলে এটাও কিন্তু জেনে ফেললাম 10⁻³ এখন আমরা আইটা ইজিলি বলতে পারি কত, -10⁻³ ডিভাইডেড বাই 2.5।4 × 10⁻⁴। এবার এইখানে আমাদের এই যে এইখানে একটা নোডাল অ্যাপ্লাই করে দিলেই কাজ শেষ। এটার ভোল্টেজ অবশ্যই 1 ভোল্টেজ। তো এখানে 5,000 আয় আসতেছে, তাহলে -5,000 আই +1/6 -I0 = 0। এটা করে দিলে আমাদের I0 চলে আসতেছে। এটা হচ্ছে মাইনাস এত ইন্টু -5,000 +1/6। তো I0 কে যদি সমানের এ পাশে পাঠাই, তাহলে এটাই হচ্ছে I0 এর ভ্যালু, 13/6। এটা অবশ্যই কি মিলি অ্যাম্পিয়ার। তাহলে আর থেভেনিন কত হবে? আর থেভেনিন হবে হচ্ছে 1/I0, অথবা 6/3 কিলো ওহম। সরি, 13 আর কি। তো আমরা একটু বড়, যেহেতু ছোট সংখ্যা বুঝতে পারতেছি, একটু বড় করে ওহম বানাই দিই। 461.54 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আমি আজকে আর ক্লাস নেব না, পরবর্তীটুকু আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ভাই ক্লাস একটু হবে লাস্ট ম্যাথ, কোনটা? ভাই লাস্ট ম্যাথের শেষ দিকে একটু যদি বুঝাই দিতেন যে আই, কোনটা? এখানে আইটা যে মানে এখানে এটা আইটা কিভাবে বের করা হয়েছে ভাই, মানে ভিথেভিনিনের পরে? এটা ভাই এটা ভিথেভিনিন তো অ্যান্সার এটা বের হয়ে গেছে, জি ভাই। এই হ্যাঁ, সার্কিটটা হ্যাঁ। যে ড্র করছেন, এখানে লেফট সাইডে হচ্ছে ওই 10 ভোল্টটা শর্ট করা হয়েছে, আবার রাইট সাইডে ভাই একটা 1 ভোল্ট আনা হয়েছে, এই আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা। মূল বিষয় হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স জিনিসটা কি। থেভেনিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে এই দুইটা টার্মিনালের রেসপেক্টে রেজিস্ট্যান্স কত। মনে করেন আমি যদি বেসিক বলি যে এটা হচ্ছে আমার একটা সোর্স, আমি একটা কালো কাপড় দিয়ে এই জিনিসটা ঢেকে দিলাম।
দিয়ে আপনার হাতে একটা ভোল্ট মিটার আর অ্যামিটার দিয়ে দিলাম, দিয়ে বললাম যে মানে আইডিয়াল ভোল্ট মিটার অ্যামিটার দিয়ে দিলাম। আপনার টাস্ক হচ্ছে এই যে এখানে আমি কালো কাপড় দিয়ে ঢেকে রাখছি, এটা রেজিস্ট্যান্স কত। আপনি কি করবেন, আপনি এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে 1 কোটি ভোল্টেজও অ্যাপ্লাই করতে পারেন, বাট স্বাভাবিক কথা, আমার তো বের করলেই চলতেছে। এর মান তো আর, এটা তো ফিক্সড জিনিস, যে জিনিস ফিক্সড তার মানে এইখানে সোর্স কত দিলাম কিছু যায় আসে না। এর মান ফিক্সড, যে কোনো সময় ফিক্সড পাবো। তাহলে অবশ্যই একটা ছোটখাটো ভ্যালু নেওয়াটা ভালো। নর্মালি সব রাইটার সেটা 1 ভোল্টেজ হিসাবে ইউজ করে। অ্যাপ্লাই করার পর আপনি দেখলেন যে এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এখন বলেন তো এখানে কত ওহম আছে? ভাই 1/2। 1/2 ওহম। এই হচ্ছে কাহিনী। এই সেম কাজটাই আমরা করতেছি। আমার কাজ হচ্ছে এই দুইটা টার্মিনালের রেসপেক্টে রেজিস্ট্যান্স কত সেটা আমি বের করব। এখন কথা হইতে পারে এই 10 ভোল্টেজকে কেন বাদ দিয়ে দিলাম। প্রবলেম হচ্ছে আমি যখন টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন টেস্ট ভোল্টেজের রেসপেক্টে 2 মিলি অ্যাম্পিয়ার পাইলাম, আমি হাফ ওহম অ্যান্সার করে দিলাম। কিন্তু 10 ভোল্ট এই সার্কিটে তো একটা ইফেক্ট ফেলতেছে। তার মানে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স এই সার্কিটে কিন্তু একটা ইফেক্ট ফেলে। তার মানে যে বললাম যে 1 ভোল্টেজ, কিন্তু এইখানে যদি আমাদের অলরেডি একটা সোর্স থাকে, তাহলে এই দুইটা সোর্স যদি আমি রাখি তাহলে আমাদের এর উপর একটা ইফেক্ট পড়বে না। জি ভাই। এই কারণে আমি ঝামেলা করার ক্ষেত্রে কি করলাম, যে যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবাইকে বাদ দিয়ে দিলাম। কারণ ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সাথে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক নাই। সোর্স অ্যাপ্লাই করলেও যা, না করলেও তাই। একটা সার্কিটে যদি অসংখ্য সোর্স থাকে, প্রবলেম হচ্ছে তখন আমি আর একটা টার্মিনালের রেসপেক্টে কত রেজিস্ট্যান্স আছে এটা বের করতে পারবো না। এটা তখনই বের করা সম্ভব যখন সার্কিটে কেবলমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। যদি আপনি মনে করেন যে ভাই আমি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে 1 ভোল্টেজ নেব না 10 ভোল্টেজ নেব, তাইলে কি হবে? হ্যাঁ, তাইলেও হবে, কোনো সমস্যা নাই। এই 10 ভোল্টেজকে এখান থেকে আমি ডিঅ্যাক্টিভেট করলাম, ডিঅ্যাক্টিভেট মানে শর্ট করে দেওয়া। এইখানে 10 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। স্বাভাবিক কথা, এখানে যদি আমি 10 ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন আই নটের ভ্যালু কখনোই 13/6 আসতো না। আই নোটের ভ্যালু দেখা যেত যে 10 গুণ আসতো। অথবা যাই হোক, ওই হিসাবে আমার এখন আসতেছে না, মাথায় আসতেছে না, সেই হিসাবে পাইতাম। আচ্ছা, আমি এটা একটু করে দেখি যে কত আসে। এই ভ্যালু তো সেমই আসতো, কারণ এটা তো একই থাকতো। এখানে আমি 1-এর বদলে 10 নিতাম। তাহলে দেখেন এটা কত আসতো, -5,000 ইন্টু -4 ইন্টু 10⁻⁻⁴। মানে এক কথায় আমরা এখানে 1 ভোল্টেজ না 10 ভোল্টেজ অ্যাপ্লাই করব। তাহলে আসতে হচ্ছে +10/6। তাহলে এই যে 3.666 সামথিং কিছু একটা। তাহলে এইটা আসতো কিন্তু আই নটের ভ্যালু। আর থেভেনিন তখন কিন্তু আর 1/I0 দিতাম না, তখন দিতাম ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, তার মানে 10/I0 দিতাম। তাহলে 10 / অ্যান্সার যেটা আসছে সেটা। আচ্ছা, 1 মিনিট, এখানে কি ও চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এখানে যদি 10 ভোল্টেজ নেই, ভি এর ভ্যালু এখন তো আর 1 নাই, 10 হয়ে গেছে। ফলে এইখানে ভ্যালুটা কিন্তু মানে আইও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সব জায়গায় চেঞ্জ হবে। মানে তখন দেখেন মান আসতো এরকম 2.5, মানে -10⁻³ ইন্টু ভি, মানে হচ্ছে 10 / 2.5। এটা হচ্ছে আমাদের আই, আই এর ভ্যালু। তাহলে আই ইন্টু -5,000 প্লাস 10/6, এই যে 65/3, আমাদের নতুন যে ভ্যালু পাচ্ছি সেইটা। ঠিক আছে, -5,000 আই, 10/6। ওকে। তাহলে এখন আমাদের 10/অ্যান্সার। দেখেন যেটা বলছিলাম সেটা তো, আপনি এখানে যে ভোল্টেজ ইচ্ছা সেই ভোল্টেজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। নিলে
কারণ আর থেভেনিন এটা তো একটা মানে কনস্ট্যান্ট জিনিস, কোন একটা স্পেসিফিক টার্মিনালের রেসপেক্টে আর থেভেনিন সবসময় কনস্ট্যান্ট আসে। আমরা বা যে কোনো মানে এক কথায় সব রাইটাররা এই টেস্ট সোর্স হিসাবে, ইভেন আমরা যত জায়গায় টেস্ট কনসেপ্টটা শিখছি, ওই সেই টেস্ট সার্চ বলেন ইয়ে বলেন, সব জায়গায় কিন্তু আসলে ইউনিট টাইপের জিনিসই নেওয়া হয়। এক কুলম নিতাম আমরা ওই যে যখন ইন্টারমিডিয়েটে শুরু করছিলাম টেস্ট চার্জের কনসেপ্ট, এখানে এক কলম দিয়ে হচ্ছে আমরা ইয়ে করতাম, সূত্রগুলা ডিফাইন করতাম। জি তো ভাই। এরকম হচ্ছে এখানে আমরা টেস্ট ভোল্টেজ যত জায়গায় নিব, হয় 1 ভোল্টেজ নিব তাহলে 1 অ্যাম্পিয়ার নেব। জরুরি না যে এটাই নিতে হবে, হিসাবের সুবিধার্থে আমরা 1 ভোল্টেজ বা 1 অ্যাম্পিয়ার নেই। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। ভাইয়া আচ্ছা। ভিজিএসটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, এইটা মেবি আপনার পরবর্তী এডিশনের কথা আমি জানি না, এটা আমার সেকেন্ড এডিশনের, সেকেন্ড এডিশন পর্যন্ত এই ম্যাথটার সলিউশন ভুল আছে। পরবর্তী এডিশনে কি করছে আমি জানি না, আমি যেটা বের করে দিলাম এটাই সঠিক। আপনার কাছে যদি এই বইটা থাকে, অর্থাৎ আপনি যদি এই বই ফলো করেন আর অ্যান্সার যদি আমার সাথে না মেলে, তাহলে আপনার বইতে ভুল আছে, ঠিক করে নেবেন। বুঝতে পারছেন? ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আমরা বাকিগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এটা রেকর্ডিং কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আমি শেষ হলেই আপলোড করে দেবো ইনশাল্লাহ।